নমস্কার। আজকের এই সভায় উপস্থিত আমাদের প্রিয় ভাই, আমার ভাতৃসম প্রিয় বিধায়ক, আমাদের ভাতৃপ্রতিম স্নেহাশিস চক্রবর্তী আছে, এখানে তমাল আছে, সদন আছে, জেলা পরিষদের সমস্ত সদস্যরা আছে, সুবীর মুখার্জি আছে, মেন্টার শামীম আছে, জব্বর আছে, বিকাশ আছে, সুদীপ রাহা আছে, প্রিয়াঙ্কা আমাদের নতুন সভানেত্রী হয়েছে এই জেলায়, প্রিয়াঙ্কা আছে, খুব ভালো। কালকে সবাই মিলে খুব ভালো মিছিল করেছে চুঁচুড়ায়, একটা ঐতিহাসিক মিছিল হয়েছে। আর সবাই মিলে এখানে রয়েছে। আমি প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। সবচেয়ে বড় কথা, বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীরা এসছেন, আমি প্রত্যেককে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই। আগামী 21শে জুলাই প্রত্যেক বছরের মতো আবার আমাদের ধর্মতলায় যেতে হবে শহীদদের তর্পণের জন্য। এই যে ভারতবর্ষে আজকে দেখছেন ভোটার লিস্ট নিয়ে কত রকম বিতর্ক চলছে, কি হবে, আধার কার্ড হবে না এ হবে ওই হবে, কত প্রশ্ন হচ্ছে। তো এই ভারতবর্ষের বুকে প্রথম যিনি বলেছিলেন যে নো আইডেন্টিটি কার্ড নো ভোট, এটা বলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই চিন্তাটা যার মাথা থেকে এসেছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তখন তো ইলেকশন কমিশন ভাবতেই পারছে না নো ভোটার, ভোটার কার্ড আবার কি, সিপিএম বলছে ভোটার কার্ড কেন দেওয়া হবে। মমতাদি সেই সময় বুঝেছিলেন যে সিপিএম যত ফলস ভোট তৈরি করে রেখেছে, সিপিএম এর যত ফলস ভোট রয়েছে, সেই ফলস ভোট আটকাতে গেলে ভোটার আইডি কার্ড থাকার দরকার আছে। তো সেই ভোটার আইডি কার্ডের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নো ভোটার, নো আইডেন্টি কার্ড, নো ভোট। এই নিয়ে 21শে জুলাই 1993 সালে, তখন আমরা যুব কংগ্রেস করতাম, মমতা দি আমাদের যুব কংগ্রেসের নেত্রী, ডাক দিল মহাকরণ অভিযান। সেই মহাকরণ অভিযানে বাংলার থেকে বিভিন্ন প্রান্ত থেকে প্রচুর লোক, হাজার হাজার লোক, 30-40-50 হাজার লোক সেদিন মহাকরণ অভিযানে এসেছিল। আমার মনে আছে সেদিন, তার আগের দিন দিদি বলেছিলেন যে কল্যাণ তুমি তোমার গাড়িটা নিয়ে এসো, আমি যাব। আমি তখন একটা অ্যাম্বাসেডার চালাতাম, নিজেই চালাতাম। তো বেলা 12টা নাগাদ দিদি বলল চলো। আমি গাড়ি চালাচ্ছি, মমতাজি বাঁদিকে বসে, আর পিছনে রয়েছে প্রবীণ ঘোষাল সাংবাদিক। আমি যখন গাড়ি চালিয়ে নিয়ে মেয়র রোডের কাছে গেছি, সেই মেয়র রোডে আমরা দেখতে পেলাম যে প্রচুর টিকার গ্যাস, গুলি চলছে। একটা জায়গায় যাওয়ার পর আটকে গেলাম, দেখি সামনে একটা মানুষ পড়ে রয়েছে, তারা গুলিবিদ্ধ হয়ে গেছে। দিদি গাড়ি থেকে নেমে নামলো, আমরাও নামলাম। আর গৌতম বসু ছিল, এখন নেই, ও একটা মারুতি নিয়ে এসেছিল। আমাদের বলে দেখো এরা গুলিবিদ্ধ হয়েছে, এদের নিয়ে পিজি হসপিটালে যাও। তো আমরা একটার পর একটা আহত শরীরকে নিয়ে আমরা পিজি হসপিটালে গিয়েছিলাম। দিদি একটা মোটরসাইকেল করে এগিয়ে গেল, ধর্মতলার মুখে ওখানে চলে গেলেন। আমার গাড়িতে প্রায় 20-22 জন গেছে, গৌতমের বাড়িতেও গেছে।
ধর্মতলা যখন গেছে তখন মমতাদিকে পুলিশে আঘাত করেছে, তখন মমতাদিকে ধরে নিয়ে হুগলার নার্সিংহোমে নিয়ে গেছে, চারিদিকে শুধু রক্ত। আমরা সেদিনকে আমাদের 13 জন সাথীকে আমরা হারিয়েছিলাম। আর সেই শহীদ স্মরণে প্রত্যেক বছরের মতো 21শে জুলাই আবার সমাবেশ হতে চলেছে। একবার মাত্র হয়নি করোনার সময়, আর 21শে জুলাই সেই সমাবেশে আবার আপনারা আসবেন এবং সেদিনও দেখবেন যে এর চেয়েও বেশি বৃষ্টি পড়ছে। কিন্তু 21শে জুলাই বৃষ্টি মাথায় নিয়ে ভিজে কেউ চিন্তা ভাবনাও করে না কি হয়েছে, সবাই সেই পিকনিক নিয়ে যায়। সেই যাবে 21শে জুলাই। আমিও আপনাদের কাছে অনুরোধ রাখবো, আগামী 21শে জুলাই আপনারা মানুষের ভিড়ে গোটা ধর্মতলাকে ভরিয়ে দিন। দেখিয়ে দিতে হবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ডাকে এই 21শে জুলাইয়ের ভিড় যত মানুষ আসে প্রত্যেক বছর তার আগের বছরের রেকর্ডটা ভেঙে দেয়। আর একটা জিনিস জেনে রাখবেন, 21শে জুলাই সারা ভারতবর্ষে যত রাজনৈতিক দল আছে তারা সবাই টেলিভিশনের সামনে বসে থাকে, বলে কত লোক হচ্ছে। আর আমরা যখন 22শে জুলাই পার্লামেন্টে যাই তখন প্রত্যেকেরই একটা প্রশ্ন, এত লোক কি করে মমতা বন্দ্যোপাধ্যায়ের তাকে একবার এত লোক কেন আসে? সবাইকার প্রশ্ন, এত বৃষ্টি এত জল তবু মমতা বন্দ্যোপাধ্যায় ডাক দিয়েছে 21শে জুলাই কত ভিড় হয়েছে? সে তো হবে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন মানুষের নেত্রী, জনগণের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বাংলার মানুষের জন্য তার কি লড়াই, বাংলার মানুষ সে কথা জানে। ভারতীয় জনতা পার্টি অনেক কথা বলবে, বলুক, ওদের কিচ্ছু হয় না, ওদের কিছু হবেও না। যে লোকটা বলেছিল যে আপনারা নিশ্চিন্ত থাকুন আমি দেশের পাহারাদার, আমি দেশের পাহারাদার বলেছিল না নরেন্দ্র মোদী, আমি দেশের পাহারাদার, চা বিক্রি করি, চা বিক্রি করতে করতে সে পাহারাদার হয়েছি। সে এমন পাহারাদার যে পেহেলগাঁয়ে কয়েকজন টেররিস্ট ঢুকে গেল, সেই টেররিস্টরা এসে 26 জন লোককে গুলি করে মেরে দিয়ে চলে গেল। আর 26 জন লোককে গুলি করে মেরে টক টক করে হেঁটে আবার ভারতবর্ষ পেরিয়ে পাকিস্তানে ঢুকে গেল। তা তুমি কেমন পাহারাদার ভাই? তুমি কেমন পাহারাদার? তুমি এমন পাহারাদার যে ঘরে ডাকাত আসে, ডাকাতি করে চলে যায়, আর তোমার ঘুম ভাঙে না, তুমি নরেন্দ্র মোদী হচ্ছে সেই রকম একটা পাহারাদার। পরবর্তীকালে যা হয়েছে সে তো তর্ক বিতর্ক রয়েছে। আমাদের প্রশ্ন, সেই দিন কেন বিএসএফ ছিল না? সেই দিন কেন সিআইএসএফ ছিল না বর্ডারে? আরে পশ্চিম বাংলায় পুকুরে একটা ঢিল ফেললে তো 15 কোম্পানি সিআইএসএফ পাঠায়। তো সেই দিন সিআইএসএফ বিএসএফ ছিল না কেন? কেন সিআইএসএফ বিএসএফ ছিল না সেটাও তো আমাদের বলতে হবে।
বলো আমরা যুদ্ধ করব, করুন, কোনো আপত্তি নেই। কে আপনাকে বারণ করেছে? আমাদের বিরোধী দলদের ডাকলো পার্লামেন্টে, আমরা সবাই গিয়ে বললাম আপনি পাকিস্তানের বিরুদ্ধে লড়ে যান, আমরা আপনাদের সঙ্গে আছি। সব মুখ্যমন্ত্রীরা বলল, ভারতবর্ষের 140 কোটি মানুষ সেদিন কিন্তু নরেন্দ্র মোদীকে বলল আমরা যে যাই রাজনৈতিক দল করি না কেন, লড়াই যান পাকিস্তানের সঙ্গে, আমরা কিন্তু আপনার সঙ্গে আছি। যুদ্ধ শুরু হলো, যুদ্ধ চলছে, আমরা সবাই ভাবছি যুদ্ধ এগিয়ে গেছে, যুদ্ধ চলছে, যুদ্ধ চলছে, আর আমরা তো সবাই মার পাকিস্তানকে, মার মার। সবাই যখন এরকম জায়গায় গেছি, এইবার বলে পাকিস্তানকে আমরা নিয়ে নিলাম। এই প্রথম দেখলাম যে খেলতে নেবে না, 85 রান হয়ে গেছে, আর 15 রান হলে সেঞ্চুরি হবে, এই প্রথম একজন লোক খেলাটাকে ডিক্লেয়ার করে দিল না আর খেলবো না। যখন পাকিস্তানকে উড়িয়ে তুলে দেওয়ার মতো হয়ে গেল, পাকিস্তানকে এবার সই দেব, তখন না আমি আর খেলবো না বলে ঘুরে দূরে চলে গেল। কেন? কারণ ডোনাল্ড ট্রাম্প বলেছে। উনি বলছেন না, ডোনাল্ড ট্রাম্প বলেনি, এরা পাকিস্তান আমাদের কাছে রিকোয়েস্ট করেছিল। তাই যদি হয়, তা মোদীজি একটা টুইট করে বললেন না কেন? ডোনাল্ড ট্রাম্প তো টুইট করে বলেছে যে আমার মধ্যস্থতায় ভারত পাকিস্তান ঝগড়া মিটিয়ে নিয়েছে, তা আপনি একটা টুইট করে বললেন না কেন যে না আপনি ভুল টুইট করেছেন, আপনার মধ্যস্থতা হয়নি, এ কথা বলার আপনার হিম্মত হলো না কেন? আসলে ও যত দেখায় সেটা হচ্ছে ভারতবর্ষে, আর ডোনাল্ড ট্রাম্পের সামনে গিয়ে দাঁড়ালে ওর হাইটটা হয়ে যায় 4 ফুট 2 ইঞ্চি আর ছাতিটা হয়ে যায় 36 ইঞ্চি। ডোনাল্ড ট্রাম্পের ভয় কাঁপছে, ভয় কাঁপছে, ভয় কাঁপছে। সারা বিশ্বে দেখুন গত 10-11 বছর ধরে, 12 বছর ধরে সারা বিশ্ব ঘুরে বেড়াচ্ছে। ও তো এনআরআই প্রাইম মিনিস্টার, তো উনি সারা ভারতবর্ষ ঘুরে বেড়ালেন, সারা বিশ্ব ঘুরে বেড়ালেন। কি এমন রিলেশনশিপ তৈরি করলেন আপনি? কি সম্পর্ক আপনি তৈরি করলেন? কোন সম্পর্কই তৈরি করতে পারলেন না। আর যখন বিদেশে এমপিদের পাঠাতে হবে, তখন অপোজিশনের কিছু এমপিকে নিয়ে নিল। তারা যে বলতে হলো, আমরা বিরোধী যারা আছি তাদেরকে যে বলতে হলো মোদী যা করেছে তা ঠিক করেছে। ভাবুন আমরা সার্টিফিকেট দিয়েছি বলেই বিদেশে এখনো নরেন্দ্র মোদী চলছে, না নরেন্দ্র মোদী আর চলতোই না। লোক ওকে বিশ্বাসই করে না, ওকে ধরেই না, কেউ বক্তব্যের মধ্যেই রাখে না। এমন একটা সবসময় কি আর নাটক মানুষের ভালো লাগে? কাজের কাজ কিছু নেই। ভারতবর্ষের সবচেয়ে ব্যর্থতম প্রধানমন্ত্রীর নাম হচ্ছে নরেন্দ্র মোদী। এত বড় নরবান্ধব, যে দেশকে সামলাতে পারে না, যে দেশকে সিকিউরিটি দিতে পারে না, সে কিসের ভারতবর্ষের প্রধানমন্ত্রী হয়ে থাকবে বলুন তো আমাকে? কি করে থাকবে? ভারতীয় জনতা পার্টি ভারতবর্ষের যে দায়িত্ব, বিদেশি কাছ থেকে যাতে আঘাত না খেতে হয়, চীন বলুন, পাকিস্তান বলুন, আজকে বাংলাদেশও পর্যন্ত ভয় খাওয়াচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে। ভাবতে পারেন কেউ? বাংলাদেশ বলে ভাবুন দেখি, নরেন্দ্র মোদী এমন অবস্থায় যে বাংলাদেশও মাথায় চাপড় মেরে দিয়ে চলে যাচ্ছে, করছে না? এর হাতে কি থাকবে? এই নরেন্দ্র মোদী যদি আর হবে না। এরা সব বড় বড় বক্তৃতা মানে এই শুভেন্দু অধিকারী কি আর বলবো এদের, বলুন তো? বলছে কাশ্মীরে কেউ যাবেন না, বলেছে না? হ্যাঁ কি না? হ্যাঁ
কি না? জোরে বলো না শুনি। বলেছে কাশ্মীর তো ভারতবর্ষেরই একটা অঙ্গ নাকি? কাশ্মীরে ভারতবাসী কেউ যাবে না কে বলে? পাকিস্তানিরা বলে। পাকিস্তান বলে ওই কাশ্মীরটা হচ্ছে পাকিস্তানের অঙ্গ, আপনারা কেউ আসবেন না, এলে উড়িয়ে দেবো, তাই তো বলে। আর শুভেন্দু অধিকারী বলছে আপনি পাকিস্তানে কেউ যাবে না কেউ। এর চেয়ে বড় পাকিস্তানের চর ভারতবর্ষের মধ্যে একটাও লোক নেই শুভেন্দু অধিকারী। আরে তুই আগে তোদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আটকা, যাবে না বল। তুই আগে কেন্দ্রের সব মন্ত্রীদের বল যাবেন না, আপনারা ওখানে যাবেন না। কোনো কিছুই করার ক্ষমতা ভারতবর্ষে কেউ যাবেন। একটু আগে সুদীপ বলছি, গত 5-7 দিনে উড়িষ্যাতে 200 জন বাঙালিকে আটকে রেখেছে। 200 জন বাঙালিকে আটকে রেখেছে। কি বলে না? বাংলাদেশি বলে। ভাবুন দেখি, আপনি কোন কাজে উড়িষ্যা গেছেন বা দিল্লি গেছেন, বিহার গেছেন, উত্তরপ্রদেশ গেছেন, আপনি জানেন না ফিরতে পারবেন কিনা। বাংলায় কথা বললেই বলছে বাংলাদেশ। আসামের মুখ্যমন্ত্রী গতকাল বলেছে বাংলায় যে কথা বলেছে হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে বিজেপি। আমরাও পদক্ষেপ নিচ্ছি, আমরাও দেখবো বিজেপি কোন রাজ্যে কি করতে পারে, আমরাও সেটা দেখি। আমরা অলরেডি কলকাতা হাইকোর্টে মামলা শুরু হয়েছে। বাঙালির ওপরে অত্যাচার মানব না আমরা, বাঙালির ওপরে অত্যাচার মানব না ভারতীয় জনতা পার্টি। বিজেপি ভাবছে যে উত্তরপ্রদেশের কিছু লোক আর বিহারের কিছু লোক নিয়ে পশ্চিমবাংলায় চালাতে ওদের দেব না। আর কথায় কথায় হিন্দু এবং মুসলিমের মধ্যে লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। সব জায়গাতে হিন্দু মুসলিমের লড়াই লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। আর আমরা বলছি আমরা হতে দেব না। হিন্দু তোদের বাপের সম্পত্তি নয় রে, হিন্দু তোদের বাপের সম্পত্তি নয়। হিন্দুইজম শেখাবেন আমাদের, আমাদের শিখতে হবে। ওদের সঙ্গে কতগুলো জালি হিন্দু রয়েছে। ওই বিজেপি যেগুলো রয়েছে সব জালি হিন্দু। আসলি হিন্দু আমরা যারা এখানে দাঁড়িয়ে আছি তারাই হচ্ছে আসলি হিন্দু। আমরা যারা আসলি হিন্দু, সেই আসলি হিন্দু সমস্ত ধর্মের মানুষকে একসঙ্গে নিয়ে চলে, তারাই হচ্ছে আসলি হিন্দু। ওর একটা ধান্দা রয়েছে, শুভেন্দু অধিকারী একটা ধান্দা আছে। ধান্দাটা কি জানেন? ধান্দাটা হচ্ছে হিন্দু মুসলমানে লাগিয়ে দাও, রাইট ফায়ার হয়ে যাক, তুলা কাড়াই লাখ লোক মারা যাক, রক্তর বন্যা বয়ে যাক, আর সেই রক্তের উপর দিয়ে ডেড বডির উপর দিয়ে হাঁটতে যে এমনি করতে করতে যে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী হবে, এটাই হচ্ছে ধান্দা। ও ধান্দা রাইট লাগিয়ে দেওয়া, ও ধান্দায় হিন্দু প্রেম নয়। হিন্দুকে একটু উস্কে দিয়ে মুসলমানদের পিছনে লাগিয়ে দেন, রাইট লাগিয়ে দেন। তাহলে যদি দেড় 2 লাখ 2.5 লাখ লোক মারা যায়, তাহলে রক্ত যদি বন্যা বয়ে যায়, ডেড বডি যদি প্রচুর পড়ে থাকে, তবে যদি একটু সিম্প্যাথি ওর দিকে হয়, ও ডেড বডির উপর দিয়ে উঠে বাংলার মুখ্যমন্ত্রী হতে চায়। হবে না, হবে না, হবে না। ওরে শান্তিকুঞ্জের শান্তির ছেলে, তোর দ্বারা হবে না। বলবো না? ও সবাইকে আমাদের সবাইকে বলবে শান্তির ছেলে। তা ও যদি শান্তির ছেলে বলে, আমরাও শান্তির ছেলে বলবো, বলবো না? কি রে? একদম যেখানে দেখবি সেখানেই সব চোর চোর করে বেরিয়ে যাবি। যেই বিজেপির লোক দেখবি চোর 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 করে বেরিয়ে যাবি। আর যেই বিজেপির লোক দেখবি তখনই সব বলবে শান্তির ছেলে, শান্তির ছেলে, শান্তির ছেলে। সব বাড়ির সামনে ঝাঁপিয়ে পড়বি শান্তির ছেলে বলে, আর সব বাড়ির সামনে বলবি যে চোর 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 চোর, দেশকে চুরি করেছে। ঠিক আছে না? চলেগা না? চলেগা না? পারবি তো?
পারবি তো? আরে 2 বছর আবার শান্তির ছেলে না বললে হয় না। এখন আমিও বলতে শুরু করছি, আমি এসব কথা আগে বলতাম না, এখন আমি বলবো। আমাদেরকে বলে তো ভাই কত গালাগাল খাবো বলো তো প্রতিদিন, কত গালাগাল খাবো প্রতিদিন? ঠিক আছে, তুইও আমাকে শান্তির ছেলে বলছি, আমিও তোকে শান্তির ছেলে বলছি। আমাদের চোর বললে আমি বলবো ডাকো শান্তি কুঞ্জের শান্তির ছেলে। এই হচ্ছে অবস্থা। বিজেপি সব শেষ করে দিচ্ছে, ভারতীয় জনতা পার্টি সমস্ত শেষ করে দিচ্ছে। সেই জায়গাটা আটকাতে হবে, আটকাতে হবে। এই জামনিপাড়ার বুকে আপনি আমাকে বলুন তো 2009 আগে কোন বিজেপির লোক সিপিএম এর বিরুদ্ধে আন্দোলন করতে দেখেছিলেন? দেখেছিলেন? 2011 আগে দেখেছিলেন? ওটা পশ্চিমবাংলায় কোন বিজেপির লোককে দেখতে পাওয়া যায়নি। সিপিএম এর বিরুদ্ধে লড়তে বিজেপিকে দেখতে পাওয়া যায়নি কোনদিন। বিজেপিকে এখন দেখতে পাওয়া যায়। গণতন্ত্র আছে বলে দেখতে পাওয়া যায়, নাহলে গণতন্ত্র না থাকলে এখানে দেখতে পাওয়া যেত না। সেই গণতন্ত্রের রাস্তা তৈরি কে করে দিয়েছে? সেই গণতন্ত্রের রাস্তা তৈরি করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে বলেই ভারতীয় জনতা পার্টি এখানে রাজনীতিটা করতে পারছে। সিপিএম এর মতো যদি আমরা করতাম না তাহলে বিজেপিকে আর দেখতেই পাওয়া যেত না, কিন্তু আমরা তা করি না, করব। মানুষ জানে, মানুষ বোঝে। আর সিপিএম বিজেপি তো একটা কয়েনের একদিক বিজেপি আর একটা দিক হচ্ছে সিপিএম। শুধু আটকে দেওয়া, যেটা সুদীপ বলছে। গত কয়েকদিন ধরে শুধু লড়াইটা হচ্ছে চাকরি করে দেওয়া। আমি লড়ছি চাকরি করে দেওয়ার জন্য, আর ওরা লড়ছে চাকরি বন্ধ করে দেওয়ার জন্য। এই করতে করতে 18,000 হায়ার প্রাইমারি টিচারের চাকরি আমি করে দিয়েছি, সুপ্রিম কোর্ট পর্যন্ত জিতে এসেছি। 32,000 চাকরি খেয়েছিল, সেই চাকরি আমি আটকেছি। দেখা যাক কি হয়, আমিও দেখবো। ওই একটা জজকে পেয়েছিলাম, রিটায়ার রেজিগনেশন দিয়ে চলে গেছে বিজেপি, ওর হাত দিয়ে চাকরি খাইয়েছে। ভাবুন দেখ, আমরাও দেখব, লড়ে যাবো শেষ দিন পর্যন্ত, ছাড়াছাড়ির ব্যাপার। বাংলার মানুষের চাকরি দিতে হবে, নতুন চাকরি নিয়ে প্রায় 20,000 নতুন ছেলে চাকরি হবে, সেটাকে পর্যন্ত বলছে আটকে দেবো। ছেড়ে দিন 2016, 2018, 2000, এই যে 16 থেকে 25, 9 বছরে আরো অনেক নতুন ছেলে চলে এসছে। তো সেই নতুন ছেলেগুলো তো চাকরি পাবে না, পাবে না। তাদের চাকরিও বলছে বন্ধ করে দেবো, সব চাকরি বন্ধ করে দেবো। দেখি কতটা চাকরি বন্ধ করতে পারে। দিল্লিতে যেখানে বাঙালিরা থাকে, বাঙালি এই আমাদের লেবার যারা থাকে বাঙালি, এখানে আমাদের ভোটার ওখানে কাজকর্ম করে। 6টা জায়গায় দিল্লিতে যেখানে বাঙালি লেবার থাকে, সেইখানে সমস্ত জায়গায় কি করেছে জানেন? ইলেকট্রিসিটি বন্ধ করে দিয়েছে, জলের পাইপ কেটে দিয়েছে, যাতে বাঙালিরা যাতে বিদ্যুৎ আর জল না পায়। এই হচ্ছে অবস্থা। আগে কখনো দেখিনি, এবার প্রথম দেখলাম। এই যে কানোয়ার যাত্রা হয় না, জল নিয়ে যায়, হরিদ্বার থেকে জল নিয়ে এসে শিবের মাথায় জল ঢালে, দিল্লির এই রাস্তাতে কানোয়ার যাত্রা। এই কানোয়ার যাত্রার দুদিকে সমস্ত মাংসের দোকান, মাছের দোকান, হোটেলে যেখানে ননভেজদের খাওয়া যায় সব বন্ধ করে দিয়েছে। মানে বিজেপি বললে थोड़ा घुमा दो।
বিজেপি করলেন, বিজেপি যে রাজ্যে থাকবে সেই রাজ্যে কেউ ননভেজ খেতে পাবে না। পশ্চিমবাংলায় বিজেপি মাছ খেতে দেবে না, ডিম খেতে দেবে না, কোনো কিছু খেতে দেবে না। ওদের কথায় হিন্দু কারে জানেন? ওদের কথায় হিন্দু হচ্ছে শুধু শয় শ্রীরাম বললে তবে হিন্দু, নালে হিন্দু না। আর কেউ হিন্দু নয়। মানে আমি মা কালীর পূজারী, আমি হিন্দু নই। আমি শিবের পূজারী, আমি হিন্দু নই। আমি মা দুর্গার পূজারী, আমি হিন্দু নই। আমি কৃষ্ণের পূজারী, আমি হিন্দু নই। আমি জগন্নাথ দেবের পূজারী, আমি হিন্দু নই। শুধু জয় শ্রীরাম বলতে হবে। আমিও শ্রীরামকে পুজো করি, এই নয় যে আমি পুজো করি না। কিন্তু তা বলে তো এই নয় যা ইচ্ছা তাই বলে দেবে আর আমাকে মেনে নিতে হবে। যাকে আপনারা অনেকক্ষণ ধরে ভিড়ছেন, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। অনেকেই ভিড়ছেন, আমারও দেখে খারাপ লাগছে যে আপনারা ভিড়ছেন। আমার বক্তব্য শোনার জন্য আপনারা অধৈর্য নিজেরাই বসে রয়েছেন, ভিড়ছেন। আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমি শুধু একটাই কথা বলি, আবার ওয়েদার ঠিক হলে এইখানে একটা ভালো করে মিটিং করবো বা অন্য জায়গায় জাঙ্গিপাড়ায় মিটিং করবো। আমরা তৃণমূল কংগ্রেস, যারা জাঙ্গিপাড়ায় তৃণমূল কংগ্রেস করে, তারা অনেক লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এখানে এসেছি। আমাদের লড়াইটা জাঙ্গিপাড়ার মুখে অনেক কঠিন ছিল। সেই কঠিন জায়গা থেকে আমরা আস্তে আস্তে নিয়ে এসেছি। এর কৃতিত্ব জাঙ্গিপাড়ায় যারা পুরনো দিনের তৃণমূল কংগ্রেস কর্মী করেছেন তাদের কৃতিত্ব। সেই জাঙ্গিপাড়াকে আমাদের বুক দিয়ে আগে রাখতে হবে। সেই জাঙ্গিপাড়াকে আমাদের বুক দিয়ে আগে রাখতে হবে। এই জাঙ্গিপাড়ায় আগামী দিনে তৃণমূল কংগ্রেস ছাড়া অন্য কোন রাজনৈতিক দল থাকবে না, থাকবে না, থাকবে না। লড়াই সংগ্রামের মধ্যে দিয়ে আমরা এসেছি। 2009 পর্যন্ত আমাকে মারতে গিয়েছিল এরা, নির্বাচনের দিন পরেনি। সেই লড়াই, সেই সংগ্রামকে মাথায় রেখে আমাদের এগোতে হবে। আমাদের ভুলে গেলে চলবে না। এ মাটি আমরা লড়াই করে পেয়েছি, আমরা লড়াই করে পেয়েছি এই মাটি আমরা। আজ যদি বিজেপি কিছু করতে আসে, রাজনৈতিক ভাবে খতম করতে হবে ভারতীয় জনতা পার্টি। শেয়াসির আছে, কমাল আছে, সদন আছে, আরো জেলা পরিষদের সবাই আছে। প্রিয়াঙ্কা এখন নতুন সভানেত্রী হয়েছে, আমি তো আছি। আমরা সবাই মিলে লড়ব। আগামী দিনে বিজেপির কোন ফুল, এখানে বিজেপির কোন ফুল, পদ্ম ফুল ফুটবে না। আর এখন থেকে টার্গেট 21শে জুলাই। 21শে জুলাই যেমন আমরা যাব, 21শে জুলাই যেমন আমরা হাজার হাজার লোকে ভর্তি হব। আর জুলাই মাসের পর আগস্ট মাস থেকে আগামী মে মাস পর্যন্ত 3 মাস আর 5 মাস, 3 মাস, 8 মাস, এই 8 মাস মাটি আঁকড়ে পড়ে থাকতে হবে জাঙ্গিপাড়ার মাটিতে, যে যেখানে আছেন। আমি কারোর কাছে কোনো ঝগড়া, কোনো কথা শুনতে চাইবো না। কোন তর্ক নয়, বিতর্ক নয়। তৃণমূল কংগ্রেস করে যারা, তারা লড়বে। কোন দল নয়, কোন কুন্দল নয়, কোন কিচ্ছু নয়। আগামী 8 মাস লড়াই করে 35,000 ভোটে আমাদের এখানকার প্রার্থীকে জেতাবো। এটাই হবে আমাদের টার্গেট, এটাই হবে আমাদের টার্গেট। এই টার্গেট সমস্ত মাথায় রাখবেন। কারোর কথা শুনবেন না। শুনবেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা, শুনবেন দলের নেতার কথা, শুনবেন জেলা দলের নেতাদের কথা, শুনবেন বিধায়কের কথা। অন্য কোনো কথা নয়। সেই কথাই একমাত্র ফল আগামী দিনে জাঙ্গিপাড়া। জাঙ্গিপাড়ার বুকে কারোর কোন রাজনৈতিক, অন্য রাজনৈতিক দলের মাস্তানি আমি সহ্য করবো না। অনেক মাস্তানি দেখেছে, অনেক লড়াই করে আমরা এসেছি, অনেক সংগ্রামের পক্ষে আমরা এসেছি, অনেক প্রতীক্ষার মধ্যে দিয়ে আমরা এসেছি। এই মাটি আমাদের লড়াইয়ের মাটি। এই লড়াই
মাটি থেকে এক ইঞ্চি ছাড়বো না। আজও বিজেপিকে বলে যায়, আজকের এই মঞ্চ থেকে দম থাকে লড়ে যা বিজেপি। দেখে যা কত শুভেন্দু অধিকারী আছে, কত সুকান্ত আছে, কত শ্রমিক আছে। দেখতে চাই এই চাঙ্গি পাড়ার মাটি থেকে, এই মাটি থেকে তোমাদেরকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ।